রাষ্ট্রীয় পোলিও চক্র 10 ডিসেম্বর 2023। নমস্কার। ভারতের পোলিও যুদ্ধে জয়ের গল্প বড় বড় অক্ষরে লেখা হবে, তবে এই জয় বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যতদিন না পোলিও বিশ্ব থেকে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। বিপদ এখনো রয়েছে জারি, তাই পোলিও ডোজ প্রতিবার খাওয়া জরুরি। 2টি ফোঁটা প্রতিবার। পোলিওকে হারাবো বারংবার। জন্ম থেকে 5 বছর পর্যন্ত পোলিওর ওষুধ খাওয়াতে হবে প্রত্যেকবার। রাষ্ট্রীয় পোলিও চক্র 10 ডিসেম্বর 2023। মহিলা মহল, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। নমস্কার, দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আজ কাজের খোঁজে। কাজের খোঁজে মানেই কেরিয়ার কাউন্সেলিং। কারণ নিজেকে যদি নির্মাণ না করা হয়, নিজেকে যদি প্রস্তুত না করা হয়, তাহলে কাজ পাওয়া যাবে কেমন করে? সামনেই দুটো বড় পরীক্ষা রাজ্য জুড়ে কেন, শুধু দেশ জুড়ে। অর্থাৎ 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর চোখে অনেক স্বপ্ন। তারা তাদের স্বপ্নের জগতে প্রবেশ করবে এরপর, অর্থাৎ তাদের পছন্দের বিষয় নিয়ে তারা পড়তে যাবে। তারপর সেই থেকে তাদের স্বনির্ভর হওয়ার একটা মস্ত সুযোগ। তাই আজকের কাজের খোঁজে অনুষ্ঠানে কথা হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিয়ে। সেই এক্সামের, অর্থাৎ সেই পরীক্ষার প্রস্তুতি কিভাবে হবে। এই দেখুন কি অদ্ভুত না, জয়েন্ট এন্ট্রান্স বললেই এক্সাম কথাটা চলে আসে, পরীক্ষা সেই শব্দটা যেন একটু পরেই আসে। আজ যিনি এই পথ দেখাবেন, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কিভাবে তোমরা বা যারা আমাদের শ্রোতা বন্ধু তাদের সন্তান সন্ততিরা কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বা সাফল্যের মুখ দেখবে, সেই পথ যিনি দেখাবেন তিনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জয়দেব স্যার। জয়দেব ঘর, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আকাশবাণীর সমস্ত শ্রোতাকেও অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। স্যার, একটা কথা আমার ভীষণ মনে হয়েছে জানেন, ধরুন যে কথাটা আমি বলছিলাম যে ওই যে জয়েন্ট এন্ট্রান্স বললেই তো এক্সাম শব্দটা চলে আসে, যেটা আমাদের এখন মনে হয় যে একেবারে বাংলাই হয়ে গেছে, আমরা সেটাকে ইংরেজি শব্দ বলে আর ধরিই না। কিন্তু এই পরীক্ষাটা বললেই তো আগে একটা আমাদের নিজেদের রাজ্যের পরীক্ষা বা নিজেদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের পরীক্ষা দিত, এরকম একটা সুযোগ ছিল। তারপরে সেটা সর্বভারতীয় পরীক্ষা হয়ে গেছে এখন, নিট। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলা এবং ইংরেজি এর পাশাপাশি এই সরকারের সময়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সময়ে বাংলা ভাষাতেও পরীক্ষা দেওয়া হচ্ছে বা যাচ্ছে, যেটা বাংলার ছেলে মেয়েদের কাছে, মূলত গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাছে ভীষণ অত্যন্ত একটা আশার আলো এই কথাটা। কারণ এখনো পর্যন্ত তো ধরুন সবাই আমরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করি না, বা এই যে গ্রামে গঞ্জে আমার প্রচুর শ্রোতা বন্ধুরা আছেন, সেখানে ভালো ভালো সরকারি বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের কাছে এটা একটা ভীষণ ভালো সুযোগ বাংলায় পরীক্ষা দেবার। আবার যদি একজন পরীক্ষার্থীর দৃষ্টিতে দেখি বা একটু সচেতন বাবা মার দৃষ্টিতে দেখি, তাদের কোথাও বোধহয় মনে হয় আচ্ছা আমি বাংলা ভাষায় পরীক্ষা দেব, সেখানে কি আদৌ আমি চান্স পাবো, বা আমার সাথে যে হিন্দিতে বা ইংরেজিতে পরীক্ষা দিচ্ছে তার সাথে কোথাও ফারাক হবে না তো। এইরকম বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব থাকে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে সেই দ্বিধা দ্বন্দ্বটা যদি একটু পার করে দেন। শ্রীতমা, তোমার এই প্রশ্নটা খুবই যুগোপযোগী এবং এই প্রশ্নটা আজকে প্রত্যেকটা বাঙালি বাবা মায়ের এবং যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে তাদের কাছে খুবই জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রশ্ন তুমি করেছো। এবং এটা সত্যি বলে রাখা ভালো যে এত বছর ধরে আমাদের যে প্রচলিত ধারণা ছিল ইংলিশ মিডিয়ামে, অর্থাৎ ইংরেজি মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে, মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে যেহেতু কোশ্চেনটা ইংলিশ এবং হিন্দিতে হয়, মানে এতদিন হতো, তো সেই জন্য তারা অনেকটা এগিয়ে থাকতো। কারণ পশ্চিমবঙ্গে আগে যে প্রবেশিকা পরীক্ষা হতো মেডিকেলের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেটা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নেওয়া হতো, তো সেক্ষেত্রে প্রশ্নপত্র বাংলায় হতো। কিন্তু যখন থেকে পশ্চিমবঙ্গ সরকার
কর্তৃক এই এন্ট্রান্স এক্সাম গুলো নেওয়া হচ্ছে না, অর্থাৎ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ, এবং এটা একটি সর্বভারতীয় এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে নিট, যেটা তুমি বললে, তখন থেকে ইংলিশ এবং ইংরেজি মাধ্যমে প্রশ্ন হওয়ায় যেটা অসুবিধা হয়েছিল, আমাদের বাংলা মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় পড়াশোনা করতো তারা পিছিয়ে পড়ছিল। এবং এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, এটা তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আসাম, মিজোরাম সমস্ত জায়গায় যারা তাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আঞ্চলিক ভাষায়, মাতৃভাষায়, সব থেকে বলা ভালো যে ভারতবর্ষ বহুমাত্রিক ভাষার দেশ, এবং সেই বহু ভাষাভাষীর দেশে যারা তাদের মাতৃভাষা নিয়ে পড়াশোনা করছিল, ইংরেজি এবং হিন্দি মাধ্যমে পড়াশোনা করতো না, তারা কিন্তু ক্রমশ এই যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, এটা কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছিল। কিন্তু বিগত কয়েক বছরে যখন থেকে এই সমস্ত আঞ্চলিক ভাষায় এই পরীক্ষাটা দেওয়া যায়, যেমন তুমি কন্নড়, তেলেগু, তামিল, মারাঠা, বাংলা, মালায়ালিম, অসমিজ, এই সমস্ত ভাষায় কিন্তু এখন নিট পরীক্ষা, অর্থাৎ মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং জি মেন যেটা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা তুমি দিতে পারছো। এবং দিতে পারার সাথে সাথেই কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আমরা দেখছি, যে আগে যেখানে বহুলাংশে যারা একমাত্র ইংরেজি মাধ্যমে বা হিন্দি মাধ্যমে ছাত্রছাত্রীরা এখানে সিংহভাগ দখল করে নিচ্ছিল এই জায়গাগুলো বা এই সিটগুলো, সেগুলো কিন্তু এখন বাংলা, হিন্দি, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, আসামিজ সমস্ত ভাষাভাষী ছাত্রছাত্রীরা কিন্তু সিংহভাগ দখল করছে। এবং আঞ্চলিক ভাষায় প্রশ্ন হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী আগের মতন কিন্তু সর্বভারতীয় পরীক্ষায় ইংরেজি মাধ্যমে যারা ছাত্রছাত্রী তাদের অনেক পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। শুধু এগিয়ে যাচ্ছে না, তারা প্রথম সারিতে স্থান অর্জন করছে এবং স্থান পাচ্ছে, এবং সারা ভারতবর্ষের নিরিখে তারা কিন্তু ইংরেজি মাধ্যম এবং হিন্দি মাধ্যমের যে একটা অচলায়তন ছিল সেটাকে ভাঙতে সক্ষম হয়েছে। এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষাভাষীর সমস্ত রিজিয়ন থেকেই কিন্তু প্রচুর সংখ্যক পরীক্ষার্থী তারা সর্বভারতীয় স্তরের পরীক্ষায় প্রথম সারিতে চলে এসছে। এবং পশ্চিমবঙ্গ থেকে বাংলা মিডিয়াম, অর্থাৎ বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রী যারা অনেক অনেক পিছিয়ে যাচ্ছিল এই দৌড়ে, কারণ তাদের কাছে ইংরেজি ভাষাটা বোধগম্য হতো না, তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাংলা ভাষায় পড়েছিল, এবং বাংলা ভাষায় পড়ে হঠাৎ করে ইংরেজিতে প্রশ্ন হলে যা হবার তাই হচ্ছিল, তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, এবং তাদের কাছে পুরো ব্যাপারটা অচেনা। কারণ একটা ছেলে যে বাংলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি পড়ে 11, 12 এবং মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক 2 বছর তারা পুরোটাই বাংলায় পড়লো, হঠাৎ করে তাদের সামনে যখন আমরা ইংরেজিতে প্রশ্নপত্র এনে হাজির করছিলাম, তারা মানে পুরো পিছিয়ে যাচ্ছিল, কোনোভাবে তাদের সক্ষম হচ্ছিল না তারা এই বাধাটা কাটাতে। কিন্তু যখনই এই ভাষার বাধাটা কাটিয়ে দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মাধ্যমে বাংলা প্রশ্নপত্র হওয়ায়, বাংলায় প্রশ্ন হওয়ার সাথে সাথে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভালো ফলাফল করছে ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের থেকে। একটা আশার আলো তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, কয়েক বছর দেখেছি। তো এবারে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে এই যে সাফল্যের জন্য প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি পর্বটা কিভাবে হবে, কবে থেকে শুরু হবে, সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে, সেই বিষয়ে যদি বলেন। দেখুন, এই প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন আপনি করেছেন, কারণ আজকে পশ্চিমবঙ্গ সহ তথা সারা ভারতবর্ষের সমস্ত বাবা মায়ের স্বপ্ন তার ছেলে ছোটবেলা থেকে কি হবে, ডাক্তার, কি হবে, ইঞ্জিনিয়ার, এইটাতেই তো আমরা মানুষ হয়ে উঠেছি। ইভেন আমাদেরও ছোটবেলায় এর মধ্যে দিয়ে গেছে, বাবা কি হবে, মা কি হবে, না ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। এবারে এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ায় এখন বর্তমানে যে হারে পরীক্ষার্থী, কম্পিটিশন মানে প্রতিযোগিতা বাড়ছে, সেই ইঁদুর দৌড়ে কিন্তু আমাদের প্রত্যেককেই সামিল হতে হয়। মানে যারা উচ্চাকাঙ্ক্ষী এবং জীবনে নিজেদের ডাক্তারি বা মেডিকেল বা জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে চর্চা করবে, এর জন্য বাবা মায়েরা কিন্তু বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 6-7 থেকে তাদের ফাউন্ডেশন প্রিপারেশনটা শুরু করে দিচ্ছে, যেটা ভাবা যেত না। মানে 6-7-8 অনওয়ার্ডস, মানে 8-9 থেকে তো শুরু করতেই হবে যদি কেউ আগামী দিনে মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সে সর্বভারতীয় স্তরে ভালো রেজাল্ট করতে চায় এবং সরকারি কলেজে তাদের ভর্তির জন্য তাদের নিজেদের আসন সংরক্ষিত করতে চায়। তার জন্য কিন্তু 8-9 আদর্শ সময় শুরু করার জন্য। কিন্তু যদি কেউ 8-9-এ করতে না পারে শুরু মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স, নিট এবং জি মেন, জি অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এর প্রিপারেশন, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক
মানে 9-10 শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু শুরু করে দেওয়া উচিত, নইলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। আর যদি খুব মেধাবী হয়, প্রচন্ড ব্রিলিয়ান্ট হয়, এবং সেক্ষেত্রে মাধ্যমিকের পরে থেকেও শুরু করে কিন্তু এই গ্যাপটা তারা ম্যানেজ করতে পারবে 11-12-এ, কারণ একটা ভাস্ট সিলেবাস, এবং এই সিলেবাসটা কিন্তু মানে বিশাল আকার ধারণ করছে দিনে দিনে, এবং এই সিলেবাসটাকে এতবার এত রকম ভাবে অ্যানালিটিক্যাল বেসড প্রশ্ন অর্থাৎ বিশ্লেষণাত্মক প্রশ্নে কনভার্ট করা হচ্ছে যে শুধু মুখস্থ বিদ্যা দিয়ে বা মুখস্থ করে কিন্তু, আর আজকে যেটা আমাদের কনসেপ্ট আগে ছিল বায়োলজি মুখস্থ করার সাবজেক্ট, বর্তমান পরীক্ষার যা ধাঁচ এবং ধরন, সেখানে কিন্তু আমরা বায়োলজিকে মুখস্থ করে উত্তর লিখে আসবো বা টিক দিয়ে আসবো বা মাল্টিপল চয়েসে আমরা দাগ দিয়ে আসবো, এই কনসেপ্ট নেই। বায়োলজিকেও কিন্তু বুঝে পড়তে হবে এবং বিশ্লেষণাত্মক ধরনে তাকে তৈরি করতে হবে যে বায়োলজির 4টে সিমেট্রিক কোশ্চেনকে কি করে অ্যাসিমুলেট করে একটা আনসারে কনক্লুশনে আসা যায়। অর্থাৎ 4টে অ্যাসারশন থেকে কনক্লুশনে আসার জন্য তার যদি ইনডেপথ নলেজ ইন বায়োলজিতে না থাকে, যেটা আমরা জুলজি এবং বটানি দুটো ভাগে ভাগ করি, যেটা আমরা বায়োলজি বলছি সেটা আসলে জুলজি এবং বটানি, প্রাণীবিদ্যা এবং শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা। এই শারীরবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এগুলোকে কম্বাইন করে যে আমাদের টোটাল এক্সামটা হবে সেটা কিন্তু আর মুখস্থের ওপর নেই। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তো কোনো কালে ছিলই না, বর্তমানেও নেই, কিন্তু কোশ্চেন ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ, যেটা আগে ফিজিক্সের কোশ্চেনে আমরা অতটা পেতাম না, বা কেমিস্ট্রিতে ম্যাথামেটিক্সের অ্যাপ্রোচ বা ইন্টারভেনশন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সকে আমরা পেতাম না, বর্তমান প্রশ্নপত্রকে যদি আমরা বিশ্লেষণ করি চ্যাপ্টার ওয়াইজ, আমরা দেখতে পাবো যে ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু যে গাণিতিক প্রয়োগ আছে তার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ ফিজিক্সের শুধু লজ অ্যান্ড প্রিন্সিপালস কিন্তু আর আমাদের নাম্বার বা মাইলেজ দেবে না এই পরীক্ষাগুলোতে। আমাদের ল এবং প্রিন্সিপালস এর সঙ্গে, থিওরির সঙ্গে কিন্তু গাণিতিক প্রয়োগ সেই চ্যাপ্টারে, অর্থাৎ সেই নির্দিষ্ট চ্যাপ্টারে কি কি গাণিতিক প্রয়োগ হতে পারে সেটা যেমন আবশ্যিক হয়ে গেছে ফিজিক্সে, ঠিক তেমনই কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন শাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু গাণিতিক ইমপ্লিমেন্টেশন বা ইন্টারভেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামী দিনে যে ছাত্রছাত্রীরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নিয়ে প্রিপারেশন শুরু করবে, তাদের বায়োলজিকে যেরকম খুঁটিয়ে অ্যানালিটিক্যাল ইনডেপথ পড়া দরকার, সেরকম রসায়ন শাস্ত্রকে থিওরিটিক্যালের সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড যে কেমিস্ট্রি অর্থাৎ যেটা প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং গাণিতিক তার যে উপযোগিতা, সেটাকে মাথায় রেখে প্রশ্ন এবং সমস্ত পরীক্ষাটার ধরন তৈরি হয়েছে। ফিজিক্সেও কিন্তু গাণিতিক প্রয়োগ এবং বাস্তবিক তার প্রয়োগশালা এবং যা তার ইন ডিটেলসে শুধু প্রিন্সিপাল আর থিওরামের উপর কিন্তু নির্ভরশীল থাকছে না। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো অভূতপূর্ব একটা জায়গা তৈরি হয়েছে যে ম্যাথামেটিক্সকে আপনি একটা নির্দিষ্ট রোল মডেল কোশ্চেন প্যাটার্নে রাখলে হবে না। ইফ ইউ লাভড ম্যাথামেটিক্স, তাহলেই একমাত্র এই ম্যাথামেটিক্সের যে প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তর দিতে সক্ষম হবেন। অর্থাৎ যত বেশি, যত রকমের প্যাটার্ন আপনি প্র্যাকটিস করবেন এবং যত রকমের ক্রিটিক্যাল সামেশন আছে, অ্যাজাম্পশন গুলোকে যত আপনি রিয়েলাইজ করবেন, তত কিন্তু পরীক্ষার হলে আপনার টাইম ম্যানেজমেন্টটা হতে পারবে। অর্থাৎ এটা একটা বিশাল জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় আপনাকে সফল হতে গেলে খুব স্ট্র্যাটেজি মেনে, অধ্যাবসায়, অনুশীলন এবং নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সাথে খুব পারফেক্ট নিখুঁত যদি আপনার পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু আপনি এই যুদ্ধটা, এটা একটা আমরা যুদ্ধ বলি কারণ লক্ষ লক্ষ নয় কোটি কোটি পরীক্ষার্থী থাকে ক্ষেত্রে। ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেরও বেশ কিছু আমাদের প্রতিবেশী দেশ আছে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তো সেক্ষেত্রে এই পরীক্ষায় জয়লাভ করতে গেলে কিন্তু প্রিপারেশনটা প্রচন্ড মেটিকুলাসলি এবং প্রচন্ড নিখুঁত এবং মাইক্রো লেভেল থেকে শুরু করা উচিত এবং সিনসিয়ারলি করা উচিত এবং অনেকটা ব্রড অ্যাসপেক্টসে করা উচিত, তাহলেই সফলতা আসবে। সেক্ষেত্রে বাংলা মিডিয়াম বা ইংরেজি মিডিয়ামের পার্থক্য কিছু থাকবে না। বেশ, আপনি বলতে চাইছেন প্রশ্নের ধরন যেমন বদলেছে, সেই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাও অনেক কঠিন হয়ে গেছে। সেই চ্যালেঞ্জটার মোকাবিলা করতে হবে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছে। আপনি একদম ঠিক বলছেন। 30 বছর আগের প্রশ্নপত্র আর বর্তমান প্রশ্নপত্র আপনি যদি তুল্যমূল্য বিচার করেন, আপনার সামনে এটা পরিষ্কার হয়ে যাবে যে 30 বছর আগে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্র আর বর্তমান প্রশ্নপত্রের মধ্যে আকাশ জমিন পার্থক্য।
স্যার আমরা তো শুনছি, আপনি তো বলছেন যে চ্যালেঞ্জ কিভাবে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কঠিন হচ্ছে। এবারে আপনি তো প্রত্যেক মুহূর্তে, বিশেষত বাংলা মাধ্যমের, আমি বাংলা মাধ্যমে বারবার জোর দিচ্ছি কারণ ইংরেজিতে হিন্দিতে তো দীর্ঘদিন ধরে এই পরীক্ষা প্রক্রিয়া চলে আসছে। বাংলার যেহেতু সুযোগ থাকছে, বাংলার ছেলেমেয়েদের একটা এগিয়ে যাবার সেইখানে, এবং আপনি যেহেতু বাংলা মাধ্যমের ছেলেমেয়েদের গাইড করছেন, এটা তো একটা অন্যতম দিক। সব সময় তো সবাই পায় না এই গাইডেন্সটা। তো সেক্ষেত্রে একটু যদি একেবারে বিষয় ধরে ধরে বলেন যে তারা কিভাবে প্রত্যেকটা বিষয়ের চ্যালেঞ্জকে ফেস করবে, প্রত্যেকটা বিষয়ে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে পড়াশোনা করছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইপত্র পড়ছে, তারা যখন পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সটা দেয় সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয় না। কিন্তু যখন পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের পড়া ছাত্রছাত্রীরা এই নিট বা সর্বভারতীয় মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বা জিমেন ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সে যায়, তখন কিন্তু একটা বিরাট সমস্যার মুখোমুখি হয়। তারা যে বই বা যে ধরনের বই পড়ে আসছে আর তাদের যে কোশ্চেন আসছে এই পরীক্ষাগুলোতে, সেটার মধ্যে একটা বিস্তর ফারাক হয়। কারণ এটা মূলত, যদি আপনি ধরেন যে আমাকে নিট মেডিকেল এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং জিমেন কোয়ালিফাই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনসিইআরটির বই পড়তে হবে। আপনি যতই পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গ বোর্ডের বইপত্র পড়ুন, কিন্তু উইদাউট এনসিইআরটি স্টাডি করে আপনি কিন্তু সফল হতে পারবেন না এবং সেটার সম্ভাবনা খুব কম। অর্থাৎ এক্ষেত্রে যেটা প্রথম করতে হবে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের, এনসিইআরটির 11-12 এর যে বইগুলো আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজির যে পুরো সিলেবাসের এনসিইআরটির বইগুলো আছে, সেগুলো কিন্তু বাংলা ভার্সনেও পাওয়া যায় এনসিইআরটির ওয়েবসাইটে। অর্থাৎ যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেইখানে যদি আপনি যান, সেখানে গেলে আপনি পাবেন এনসিইআরটি পিডিএফ আকারে বাংলা ভার্সনে কিন্তু দেওয়া আছে এই প্রত্যেকটা বই, যেটা 11-12 এর সব কটা চ্যাপ্টারকে কভার করে। ওই বাংলা বইগুলো এছাড়াও যে কোনো ভালো বইয়ের দোকানে বা কলেজ স্ট্রিটে এই বইগুলো অ্যাভেলেবেল, সরকারি বইগুলো কিনতে পাওয়া যায়। এই বইগুলোকে মাধ্যমিকের পরেই কিন্তু আগে কিনে বাড়িতে এনে জমা করতে হবে। এবং মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক 11-12 তুমি বাংলা মাধ্যমে পড়ছো, বাংলা মাধ্যমের বই পড়ছো এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়ছো, ঠিক আছে, কিন্তু তোমাকে প্যারালালি এনসিইআরটি এই বইগুলোকে কিন্তু গুলে খেতে হবে। অর্থাৎ এই বইগুলোকে 20 বার, 30 বার, 40 বার পড়তে হবে, প্রত্যেকটা পাতা যেন চোখের সামনে ভাসে। কারণ জয়েন্ট এন্ট্রান্সে বলুন, মেডিকেলে বলুন, নিটে বলুন, এগুলোর সব প্রশ্নের কিন্তু সোলটা কিন্তু এই এনসিইআরটি থেকেই নেওয়া হয়। মানে আপনি এনসিইআরটি যদি খুঁটিয়ে বারবার পড়ে যান এনসিইআরটির এই বইগুলোকে, আপনি কিন্তু কিছু না হলেও 60-70% কমন পেয়ে যাবেন। এই বইয়ের মধ্যেই সেই উত্তরগুলো থাকে। যেটা প্রশ্নে আসে সেটা হয়তো বিভিন্ন আকারে, বিভিন্ন ধাঁচে, বিভিন্ন বুদ্ধির খেলায় হয়তো কিস্তিমাত হতে পারে, কিন্তু উত্তর কিন্তু লুকিয়ে আছে এই এনসিইআরটির এই বইগুলোতেই। আরেকটা কথা আমি একটু জেনে নিতে চাই, আমরা বারবারই ধরুন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, সেই সঙ্গে আরো একটা বিষয় এখন ভীষণভাবে উঠে এসেছে, মানে উঠে এসেছে বলতে আমি এটা বোঝাতে চাইছি যে ভীষণ দরকার, সেটা হলো যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না। তো ডাক্তারের পাশাপাশি যে জায়গাটা, যে পদটা ভীষণ জরুরি, তা হলো নার্সিং, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, এবং সেটাও তো এখন এই পরীক্ষার মাধ্যম দিয়েই হয়। তো তাদের ক্ষেত্রেও কি একই রকম প্রিপারেশন? তো না, দেখুন, এক্ষেত্রে একটা সুবিধা আছে। এখনো পর্যন্ত কিন্তু নার্সিং এর যে দুটি পরীক্ষা হয় আপাতত উচ্চ মাধ্যমিকের পরে, সেটা হচ্ছে একটা এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স হয়, অর্থাৎ যারা জেনারেল মিডওয়াইফারি নার্সের জন্য যাবে, জিএনএম এর জন্য একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়, এবং একটা অর্থাৎ সায়েন্স স্ট্রিমের যারা স্টুডেন্ট, যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন থাকে ক্লাস 11-12 এ, তারা বিএসসি নার্সিং করতে পারে। এছাড়া আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ইরেসপেক্টিভ তাদের স্ট্রিম হোক, তারা কিন্তু জিএনএম নার্সিং করতে পারে। এই জিএনএম নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্স এবং জেনপাস বিএসসি নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্স, এই দুটোই কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারই নেয়। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশনের দ্বারাই সংগঠিত হয়। অর্থাৎ এই দুটো পরীক্ষা, জেনপাস বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স এবং
এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স, এই দুটো পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেওয়ার ক্ষেত্রে যে সুবিধাটা পায় বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে তারা কিন্তু শুধু বাংলা মাধ্যমের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলোকে যদি পড়ে এবং জিএনএম এর ক্ষেত্রে যদি মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি যে পাঠটা রয়েছে সেটা যদি পড়ে এবং সঙ্গে ইংলিশ, এদের রিজনিং, জিকে থাকে, এগুলো যদি তারা মোটামুটি পশ্চিমবঙ্গের যে ইংলিশ বইগুলো আছে মানে ইংলিশ গ্রামার বই সেগুলো পড়ে এবং সঙ্গে রিজনিংটা একটু অফবিট থাকে, রিজনিংটাকে যদি তারা একটু সড়গড় করে নেয়, আর সঙ্গে যেটা খুব দরকারি সেটা হচ্ছে জিকে। কিন্তু এটা ছাড়া বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কিন্তু 11-12 স্ট্যান্ডার্ডেই প্রশ্ন আসে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের যে বইগুলো 11-12 তাদের পড়ানো হয় সেগুলোই পড়লে কিন্তু তারা খুব সুন্দরভাবে স্কোর করতে পারবে। আর এএনএম জিএনএম এর ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো বই এবং সঙ্গে মাধ্যমিকের যে অঙ্ক বই ওটাকে যদি ঠিকঠাক করে তাহলে কিন্তু তারা সফল হয়ে যেতে পারবে। এবার আমরা যে আলোচনায় ছিলাম সেখানে একটু ফিরি। আপনি তো বলছেন যে মাধ্যমিকের পরই তার বিশেষত বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য বারবার একটা কথা বলছেন যে তার সাবজেক্টের বই, তার সিলেবাসের বই কেনার সঙ্গে সঙ্গে এনসিইআরটির বইগুলো যেন সেদিন থেকেই তার সঙ্গী করে নেয়, তবেই সে সাফল্যের মুখ অতি সহজে দেখতে পারবে। এবারে আপনি যে কথা বলছিলেন একটু বিষয় ধরে আলোচনা, সেই প্রসঙ্গে যদি আসি। দেখুন, এক্ষেত্রে প্রথম যেটা কোরিং সাবজেক্ট হয় আমরা জানি সাধারণত বায়োলজির ক্ষেত্রে, যেটা আমি বলছিলাম বটানি, জুলজি, যেটা আমরা প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা হিসেবে জানি, এই সাবজেক্টটা অর্থাৎ বায়োলজির এই পোর্শন গুলো জুলজি, বটানি এবং আমাদের যে পুরো এই সেগমেন্টে যদি আমরা পড়াশোনাটা 11-12 থেকে শুরু করি চ্যাপ্টার ওয়াইজ এবং প্রতিটা চ্যাপ্টার পড়ার সাথে সাথে সেই চ্যাপ্টারের ওপরে মোটামুটি লাস্ট 20-30 ইয়ার্সের যা যা এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন এসছে সেগুলোকে যদি আমরা সলভ করা শুরু করি এবং বিভিন্ন ধরনের এমসিকিউ যে অ্যাভেলেবল সোর্সেস থাকে জয়েন্ট এন্ট্রান্সে সেখান থেকে একটা করে চ্যাপ্টার পড়ে তার উপরে মোটামুটি 1 থেকে 1,500 কোশ্চেন যদি আমরা সেট রেডি করতে পারি এবং ওই চ্যাপ্টার থেকে যদি আনসলভড কোনো কোশ্চেন না থেকে থাকে, অর্থাৎ আমি একটা চ্যাপ্টার মনে করুন পড়লাম রিপ্রোডাকশনের ওপরে আমার কাছে যদি কম্বিনেশন থাকে মোটামুটি 1200 থেকে 1400 কোশ্চেনের প্যাটার্ন, সেটা অ্যাসারশন, কনক্লুশন, ডিরেক্ট আনসার, ডিরেক্ট কোশ্চেন এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন, সমস্ত প্যাটার্নের সোর্সেস প্রচুর আছে এমসিকিউ কোশ্চেনের। সেই প্রত্যেকটা কোশ্চেনকে একটা চ্যাপ্টারের ওপর 1200 কোশ্চেন যদি আমার কভার করা থাকে, আমাকে দেখতে হবে যে আমার একটাও স্টোন আনটার্নড রয়ে গেল কিনা, মানে আমি একটাও ছোট ছিদ্র কিন্তু ওই চ্যাপ্টারে ফাঁকা রাখতে পারবো না। অর্থাৎ যেখান থেকেই পৃথিবীর প্রশ্ন আসুক না কেন, রিপ্রোডাকশনের ওপরে যদি আমি ধরি বা হেরিডিটির ওপরে ধরি, হরমোনসের ওপরে ধরি বা আমাদের প্লান্ট অ্যান্ড সেলসের ওপরে ধরি, যে কোনো চ্যাপ্টারকে যদি আমি নিই সেই চ্যাপ্টারের ওপরে যে ধরনের কোশ্চেন যেখান থেকে যা কোশ্চেন হবে আমি সেটাকে আনসার করতে পারবো। এই লেভেলে আমার অ্যাচিভমেন্টটাকে তুলে নিয়ে যেতে হবে। অর্থাৎ একটা চ্যাপ্টারকে এতবার পড়বো এবং প্যারালালি সেই চ্যাপ্টারের ওপরে যত বেশি সংখ্যক প্রশ্নকে আমরা নার্চার করব তত কিন্তু আমাদের লুপহোলস গুলো সামনে আসতে থাকবে এবং আমাদের সামনে দেখা দেবে, তত আমরা সেটাকে রিপেয়ার করতে পারবো। বায়োলজির ক্ষেত্রে তো আপনি কিভাবে প্রিপারেশন নেবে সেই কথা বললেন। এই একই রকম পথে কি ফিজিক্স বা কেমিস্ট্রিরও প্রিপারেশন চলবে নাকি তার জন্য ভিন্ন কোনো পথ অবলম্বন করতে হবে? বায়োলজিতে শ্রমসাধ্য যে প্রিপারেশনটা যেভাবে করার কথা বললাম ঠিক সেই রকম ভাবেই কেমিস্ট্রি এবং ফিজিক্সকেও কিন্তু বারবার এনসিইআরটি রিভিশনের সঙ্গে কিছু আরো বই যদি ওরা ওর মধ্যে ইনক্লুড করতে পারে আরো সুবিধা হবে। কিন্তু যেটা ওদের মূল লক্ষ্য থাকবে এমসিকিউ কোশ্চেনের নাম্বার অফ ভলিউম সলভটা যেন ওদের কাছে বাড়তে থাকে ক্রমশ। অর্থাৎ যত প্যাটার্ন কোশ্চেন এবং যত ধরনের কোশ্চেন এক একটা নির্দিষ্ট চ্যাপ্টার থেকে ওরা করতে পারবে, ওদের ক্ষেত্রে ডেপথটাও বাড়বে, প্রবলেমগুলো সামনে আসবে এবং ওরা কিন্তু সেটাকে রিপেয়ার করার জায়গা পাবে। তো সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি,
কেমিস্ট্রি, বায়োলজির কিন্তু রণনীতি বা স্ট্র্যাটেজি কিন্তু একই থাকবে। স্বাভাবিকভাবেই আপনি ম্যাথমেটিক্সটাকে সরিয়ে রেখেছেন, মানে তার রণকৌশলও নিশ্চয়ই আলাদা। না দেখুন, ম্যাথমেটিক্সে তো সত্যিকারের এই রণকৌশলটা আলাদা, নিশ্চয়ই একটা পুরো ডিফারেন্ট অ্যাসপেক্টসে ম্যাথমেটিক্সকে আমাদের নিয়ে যেতে হয়। কারণ এই তিনটে চ্যাপ্টারে থিওরি, প্রিন্সিপাল, রুলস এগুলোর ওপর, যেখানে ওখানে পুরোটাই ক্যালকুলেশনস এবং মেথড এবং সবকিছু অন্য পুরো প্যাটার্ন। তো সেক্ষেত্রে আলাদা কিছু নয়, সেটাও হচ্ছে মনে করুন ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন বা আপনার যে কোনো ম্যাথসের যা অ্যালজেব্রিক যা যা জিনিসটা সিলেবাসে রয়েছে, ওদের কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স থেকে পুরো জায়গাতে কিন্তু ওদের লুফোলস তৈরি করার জন্য পরীক্ষকরা বসে থাকে সব সময়। মানে এক্ষেত্রে শুধুমাত্র প্র্যাকটিস এবং একটা লেভেল পর্যন্ত প্র্যাকটিস করলে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে 3-4টে ডিফিকাল্টিস লেভেল এবং টায়ারে ভাঙতে হবে। অর্থাৎ মনে করুন আমি একটা সামান্য ম্যাট্রিক্স বা ডিটারমিনের যদি চ্যাপ্টারের কথা বলি, তার 3-4টে ডিফিকাল্টি লেভেল টায়ার থাকে। তো প্রথমে 100-200 প্যাটার্ন ফার্স্ট ডিফিকাল্টি লেভেলের ওপরে, তারপরে আরো 200-300 সেকেন্ড টায়ারের ডিফিকাল্টি লেভেলে। তো এরম ভাবে প্রতিটা চ্যাপ্টারের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী 200-300 কম্বিনেশন, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারে মোটামুটি 1000 খানেক করে যদি প্যাটার্ন বিভিন্ন ডিফিকাল্টিজ লেভেলের করা যায়, তবেই খুব সম্ভবত ওই পরীক্ষার হলে কমন আসবে এবং অতি সহজে তার আনসারটাকে ওরা ডিরাইভ করতে পারবে এবং প্রশ্নটাকে চেনা লাগবে। কারণ ওখানে টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, মাথায় হাত দিয়ে গালে হাত দিয়ে ভাবার সময় নেই, সময় প্রতিনিয়ত সেকেন্ডের কাঁটার সঙ্গে সঙ্গে ওদের চলছে। অতএব সময়টাকে যদি কনজিউম করতে হয়, তার জন্য ওদের কোশ্চেনটাকে কমন পেতে হবে। কমন পাওয়ার জন্য ওদের ম্যাক্সিমাম নাম্বার অফ প্যাটার্নটাকে ওদের কিন্তু এতটা প্র্যাকটিস লেভেলে নিয়ে যেতে হবে ডিফিকাল্টি টায়ার অনুযায়ী, যে কোশ্চেন মাত্র তার আনসারের যে রুট এবং ওয়েটা সেটা ওরা খুঁজে পাবে এবং যত শীঘ্র সম্ভব আনসারটাকে ডিরাইভ করে ওরা কিন্তু পরের প্রশ্নে চলে যেতে পারবে। অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে কোশ্চেন কমন পাওয়া এবং কোশ্চেনটাকে চিনে কিভাবে সলভ করব তার রাস্তাটা কিন্তু খুব চেনা পরিচিত না থাকলে ওই গালে হাত দিয়ে বসে ক্যালকুলেশন করে কিন্তু পরীক্ষার হলে স্কোর করা অসম্ভব। আর ঠিক এই জায়গাটাতেই বোধহয় বিশেষজ্ঞেরও ভীষণভাবে প্রয়োজন। কারণ বিশেষজ্ঞ যদি আপনাকে রাস্তাটা চিনিয়ে না দেয়, যারা শুনছেন আজকে তাদের ক্ষেত্রে বলি, বিশেষজ্ঞের পরামর্শ এবং বিশেষজ্ঞের সঙ্গে থেকে বিশেষজ্ঞ পথ দেখাবেন সেই পথে চলাটা ভীষণ জরুরি। এটা যারা প্রিপারেশন নিচ্ছে তারা জানেনি, তারা ওই যেটা আমরা শুরুতেই বলেছি যে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে তারা তো অনেক আগে থেকেই শুরু করে দেয়, কিন্তু বাংলা মাধ্যম অর্থাৎ গ্রাম বাংলার শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, গ্রাম বাংলা ছেলে মেয়েদের কাছে যেহেতু এটা একটা বিশেষ সুযোগ, এরকম একটা সুযোগ জীবনের স্বপ্নকে বা লক্ষ্যকে পূরণ করার, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শটা, বিশেষজ্ঞের কাছে থেকে পড়াশোনা করাটা ভীষণ জরুরি সাফল্যের জন্য। স্যার, একটা কথা একটু ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে ধরুন আমরা ক্রমাগত যে কথাগুলো আপনি বলছেন সেগুলো শুনতে যতটাই সহজ বা আপনি যতটা ঝরঝরে ভাবে বলে যাচ্ছেন, কাজটা তো ঠিক ততটাই কঠিন। তো এই পাহাড় প্রমাণ একটা চাপ বলুন বা এই যে দীর্ঘদিনের একটা ধারাবাহিক প্রসেস, তার যে নিজেকে আপনি বারবার বলছেন যে কোন পরিশ্রমের কোন চূড়ায় নিয়ে গেলে তবে সাফল্য মিলবে, এইখানে ছাত্রছাত্রীরা কি করে মানে সেলফ মোটিভেটেড হবে বা কি করে নিজেকে মোটিভেটেড রাখবে এবং নিজে একইভাবে লক্ষ্যে অবিচল থাকবে, সেই পরামর্শটা যদি একটু দেন। তুমি যেভাবে বলছো মোটিভেশনের কথা, মোটিভেশনের সাথে সাথে নিশ্চয়ই মোটিভেশনের প্রয়োজন আছে, কিন্তু তার সাথে যেটা আরো বেশি দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাসের এবং হার না মানা, হার জেদ। মানে আমি পারি না বা আমার দ্বারা হবে না বা আমি পারবো কিনা, আমি কি পারবো, এই ইন্টারোগেটিভ অর্থাৎ এই সন্দেহগুলোকে প্রথমেই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এই সাগরে নামতে হবে যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি কি সত্যি পারবো, আমি কি এটা করার জন্য আমি রিয়েলি মানে তৈরি আছি। এই সমস্ত সংশয়ের কোনো জায়গা নেই, আমি এটাকে করে দেখাবোই এবং এটা আমার জীবনের থেকেও বড় হচ্ছে আমার জেদ এবং আমার আত্মপ্রত্যয় এবং আমার আত্মবিশ্বাস যে এটা খুবই সামান্য ব্যাপার, এটাকে না পারলে আমি সারা জীবন যুদ্ধ বা জীবন সংগ্রামে জিতবো কি করে। আমার তো এটা একটা সামান্য পরীক্ষা, এটাকে একটা বিরাট কিছু ভেবে
ভেবে নেওয়া বা একটা বিরাট স্তরে নিয়ে যাওয়া বা একটা বিরাট লেভেলের কিছু ভেবে নেওয়াটা কিন্তু প্রথমেই বোকামি। বাবা মায়েরা এটা চাপিয়ে দেয়, মেনলি বাবা মায়েরা এটা একটা জয়েন না করতে পারলে তোমার জীবন শেষ, তুমি ডাক্তারি পড়তে না পারলে তোমার জীবন শেষ, তুমি ইঞ্জিনিয়ারিং করতে না পারলে তোমার জীবন শেষ, সেরকম কিচ্ছু নয়। জীবনের সব পরীক্ষার মতন এটাও একটা পরীক্ষা। সব পরীক্ষায় যেরকম আমি আমার বেস্টটুকু দিয়েছি সেই রকম আমি আমার বেস্টটুকুই দেবো, কিন্তু বেস্টটুকু দেওয়ার জন্য স্ট্র্যাটেজি এবং বেস্টটুকু দেওয়ার জন্য আমার যে ওয়ারফেয়ার এবং ওয়ারফেয়ারের যে আমার নলেজ সেইটাকে আমি কম্প্রিহেন্সিভলি মানে অ্যাডজাস্ট করব উইথ দ্য এক্সাম। অর্থাৎ আমি এই পরীক্ষার জন্য নিজেকে তৈরি করব, এই পরীক্ষাতে যাতে আমি জয়লাভ করি। এবং এটা সিম্পল একটা পরীক্ষা, এই পরীক্ষাতে আমি জিতবো না তো কে জিতবে? আমিই জিতবো। এবং আমি যদি না জিততে পারি একবারে, দুবারে, তিনবারে, চারবারে, পাঁচবারে, ছবারে জিতবো, কিন্তু এটাই আমি জিতবো। যেটা হয় বিশেষত লোকে ভাবে 12-এর পরে একবার পরীক্ষা দিলাম, যদি না পেলাম সফল হতে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। না, তুমি যদি ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছো এরকম একটা মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে সচিন তেন্ডুলকর বা আজকে বিরাট কোহলি কি এই ফাইনালের ম্যাচে ভালো খেলতে পারলো না, তার মানে কি সে খেলাটা ছেড়ে দেবে? সচিন তেন্ডুলকর কতবার 0 রানে আউট হয়েছে, তার মানে কি সচিন তেন্ডুলকর খেলাটা ছেড়ে দিয়েছে? সবসময় মনে রাখতে হবে যে ক্লাস ইজ ফিক্সড, কিন্তু পারফরমেন্স ক্যান বি ভ্যারিড। অর্থাৎ তুমি বুদ্ধিমান, অর্থাৎ তুমি ইন্টেলিজেন্ট, অর্থাৎ তুমি খুব ভালো, তুমি ভালো পরীক্ষার্থী এবং তুমি মেরিটোরিয়াস, তুমি খুব ভালো রেজাল্ট করতে পারো, বাট ওই দিনে ওই সময় তুমি পারফরমেন্সটা করতে পারোনি। যেরকম ভাবে সচিনরা কখনো 100 করেছে, 200 করেছে, কখনো 0 রানে আউট হয়েছে, কিন্তু 0 রানে আউট হয়ে যাওয়ার পরের দিন কি সে খেলা ছেড়ে দিয়েছে? না, আর খেলতে যায়নি, বরং আরো দৃঢ় প্রত্যয়ে, আরো বেশি আত্মবিশ্বাসে পরের ম্যাচে সেঞ্চুরি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। একেবারে তাই। এই সঙ্গে সঙ্গে আমাদের সময়ও আজকের মতো শেষ। বাবা মাদের যারা শুনলেন তাদেরকেও বলবো যে আপনারা অযথা ছেলে মেয়েদের পরীক্ষার চাপটা নিজেরা নেবেন না, আর সেই চাপ আপনাদের সন্তানদের ওপর চাপিয়ে দেবেন না। আর তোমরা যারা ছাত্রছাত্রীরা শুনলে, আমার ভাই বোনেরা শুনলে, তাদের প্রত্যেককে বলি স্যার যেভাবে দেখিয়েছেন, তোমরা যারা ইতিমধ্যেই প্রিপারেশন নিয়ে ফেলেছো বা নেওয়া শুরু করে দিয়েছো প্রস্তুতি, তারা তো জানোই, কিন্তু যারা এবছর মাধ্যমিক দিচ্ছ, সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই যারা মাধ্যমিক দিয়ে উত্তীর্ণ হবে 11-12, তাদের কাছে কিন্তু এই পরামর্শগুলো অত্যন্ত মূল্যবান পরামর্শ। জয়দেব স্যারের মতো বিশেষজ্ঞ মানুষ আছেন, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা, তার ছেলে মেয়েদের পথ দেখানো, সেই সঙ্গে তার কাছ থেকে প্রচুর সফল ছাত্রছাত্রী বেরিয়েছে, তার অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে ভাগাভাগি করে নিলেন। এজন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আগামী দিন আবারও এরকম ছাত্রছাত্রীদের আমাদের মাধ্যম দিয়ে আপনি দিশা দেখাবেন, এই আশা রাখি। আজকের মতো কেরিয়ার কাউন্সেলিং এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অতিথি জয়দেব ঘর। আশা করি অনেকটা দিশা দেখতে পেয়েছে ছাত্রছাত্রীরা, যারা নতুন পথে এই পথে হাঁটবে তাদেরকে। আর যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা। তোমরা পরীক্ষায় সফল হও, এই আশা, এই কামনা আমাদের সবার পক্ষ থেকে সব সময়। আর জয়দেব স্যারের সাথে তোমরা তো পরবর্তীতেও যোগাযোগ করতে পারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমরা জেনে নিতে পারো তার পরামর্শের কথা, তিনি বা কোথায় কিভাবে এই দিশা দেখান সে কথাও তোমরা জানতে পারো। এবারে এই দিশা দেখানোর কথা তো হলো, আমরা শুনলাম কেরিয়ার কাউন্সেলিং এর কথা। আর যেটুকু সময় বাকি আছে একটা কথা কিন্তু মনে করিয়ে দিই আপনাদের, চিঠি লিখতে ভুলছেন না তো? নিশ্চয়ই ভুলছেন না। আর এই মাসে আমার কলমের বিষয় অল্প শীতে গল্প কথা। সময় চলে এসেছে, কিন্তু শীতের দেখা নেই এখনো, কি আর করা যাবে। হ্যাঁ, তবে যদিও এই দুদিন নিম্নচাপের ফলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে, কি বলেন? তাই তো। প্রকৃতি রানীর খেয়াল হোক না হোক, মানুষের পুরনো স্মৃতিচারণের খেয়াল কিন্তু সহজাত। সেই শিশির ভেজা ঘাস, বিকেলের নরম রোদ, খেজুর রস, মেলার মজা সবই যেন শীতের গল্প হয়ে থেকে গেছে। স্মৃতির পাতা থেকে আপনাদের সেই শীত যাপনের গল্প শুনতে চায় এবারের মহিলা মহল। জমিয়ে ঠান্ডা পড়ুক না পড়ুক, গল্পে গল্পে জমে যাবে এবারের মহিলা মহলের আসর। শীতের সময় কিভাবে কাটাতেন বা এখনো পর্যন্ত শীত এলে সেটা কিভাবে কাটাতে চান, সে কথাই আমাদের লিখে জানান।
অবশ্যই 150 শব্দের মধ্যে, কেমন? মেল আইডি তো জানেনি, তবুও নতুন বন্ধুদের জন্য আরেকবার mahilamahal.air@kolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা মহিলামহল প্রযত্ন কেন্দ্র, অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি পাঠানোর শেষ তারিখ 23শে ডিসেম্বর। তাহলে মহিলা মহল আজ এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রাষ্ট্রীয় পোলিও চক্র 10 ডিসেম্বর 2023।